বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি অথৈর আম্মু ব্লগার অথৈস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকালের নাস্তা খাওয়ার পর থেকে। এই তো বড় ছেলেকে নাস্তা খাইয়ে রেডি করে দিলাম পরীক্ষার জন্য। আজকে থেকে পরীক্ষা শুরু। এই ভিডিওটা ছিল গতকালকে সকালবেলার। গতকালকে আমার ছেলের পরীক্ষা ছিল, ইংরেজি পরীক্ষা। তো পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো সকালবেলা ওর বাবা আমার বড় ছেলেকে আর আমার দেবরের মেয়েকে, দুই ভাই বোনকে স্কুলে পৌঁছে দিয়েছে। কিছুক্ষণ পর আম্মু চলে গিয়েছিল, মানে আমার শাশুড়ি আম্মু, ওদেরকে আনার জন্য। আর আম্মু সকাল থেকেই ছিল পরীক্ষার হলের সামনে। তো ওদের পরীক্ষা শেষ হয়েছে 12টার সময়। তো সকাল 10টা থেকে 12টা মাত্র 2 ঘন্টা পরীক্ষা হয়েছে। 2 ঘন্টা আমার শাশুড়ি আম্মু বসে থেকে তারপর ওদের সাথে করে নিয়ে 12টার সময় বাসায় চলে এসেছে। এসে তো বলল যে পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে। গতবারের পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর দিয়ে খাতায় তারপর এসেছে। আর এইবারে নাকি প্রশ্ন যেই খাতায় সেই খাতায় নাকি আর কি ওদের অ্যান্সারটা লিখিয়েছে। তো আলাদা করে কোনো প্রশ্ন দেয়নি, সেটা আর কি ও বলল। কোনো টিচারের সাথে আমাদের কথা হয়নি, যেটা আর কি আলিফ আমাকে বুঝিয়ে বলল যে মা যেই প্রশ্ন ছিল যে কাগজটায়, সেই কাগজটাই আমাদেরকে উত্তর লিখিয়েছে। তাই ও নাকি বলল যে সব পেরেছে, সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পেরেছে। তো এখন বাকিটা তো আল্লাহ জানে কি করেছে, ছোট মানুষ তো জানা যাবে যেদিন রেজাল্ট দেবে। তো আপনাদের সাথে সেদিনও ইনশাল্লাহ শেয়ার করব যে ওর পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে। তো একটা পরীক্ষা গেল, এখনও কিন্তু 2টা পরীক্ষা বাকি। একটা হবে বৃহস্পতিবারে আর একটা হবে রবিবারে। আসলে শুধু তো সংসারের কাজকর্ম করলেই হবে না, সংসারের দিক মনোযোগ দিলেই হবে না, সন্তানদের দিকেও খেয়াল রাখতে হবে। একজন পারফেক্ট মা হতে গেলে, পারফেক্ট গৃহিণী হতে গেলে সংসারের সমস্ত বিষয় তার জ্ঞান থাকা দরকার। আমার মনে হয় একজন স্মার্ট গৃহিণী তাকেই বলে যে অল্প কিছু দিয়েও নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে পারে, আবার সংসারের প্রত্যেকটা বিষয়ে যে খুঁটিনাটি জ্ঞান রেখে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমার মনে হয় সেই হচ্ছে আসলে স্মার্ট গৃহিণী। আসলে আমার নিজস্ব মতামত যে স্মার্ট গৃহিণী তাকে বলে না যার অনেক কিছু আছে, অনেক দামি দামি আসবাবপত্র দিয়ে আর কি ঘর সাজায়, হেল্পিং হ্যান্ড দিয়ে ঘরের সমস্ত কাজ করায়, মাঝখান থেকে একটু হাত দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু স্মার্ট গৃহিণী হওয়া যায় না, আর তাকে বলাও যায় না যে সে স্মার্ট গৃহিণী। একজন স্মার্ট গৃহিণী হতে গেলে অনেক বিষয় আউট নলেজ থাকা প্রয়োজন। সন্তান লালন পালন থেকে শুরু করে সন্তানের যাবতীয় বিষয়ে জ্ঞান অর্জন, তাছাড়া সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিজের হাতে করা, নিজের বুদ্ধি খাটিয়ে অল্প জিনিস দিয়ে সংসারটাকে গুছিয়ে রাখা, কম দামি জিনিস হলেও সেই জিনিসগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে রেখে সংসারটাকে সাজিয়ে তোলা, এটাই হচ্ছে একজন স্মার্ট গৃহিণীর কাজ বা বৈশিষ্ট্য। এটা আমার মনে হয়। তো সবাই তো স্কুলে চলে গেল, তারপর তো চলে আসলাম ঘর গোছানোর কাজে। তো এসে দেখি যে রান্নাঘরের যে বাতি জ্বালিয়ে চারদিক তাকিয়েছি, দেখতেছি যে ভালোই ঝুল হয়েছে। তো ভাবলাম যে এই ঝুল আর ঝাড়া হবে না, একটু পর তো আর কি সব মুছে ঝাড়ু দিয়ে নিব। তো আগে আজকে আমি ঝুলটা ঝেড়ে নেব ভালো করে। আসলে রান্নাঘরে একটু বেশি ঝুল হয়, যেহেতু ওইখানে ছোট্ট একটা জানালার মতো আছে, আর চারপাশে যেহেতু সবাই মাটির চুলায় রান্না করে, কালো ধোঁয়া হয়। কালো যে ধোঁয়াটা ওইটা ফ্যানের বাতাসে আর কি টেনে ঘরের ভিতরে নিয়ে আসে যখন ফ্যান চালানো হয় ঘরের ভিতরে। তো এই জন্যই মূলত বেশি একটু কালো ধোঁয়ার জন্যই আর কি ঝুলগুলো হয়। তো সেটা ভালোভাবে ঝেড়ে নিলাম। তো এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে হচ্ছে কাজগুলো করছিলাম। তো দেখতেছি যে ভালো করে হচ্ছে না, এরপর কিন্তু মোবাইলটা বন্ধ করে রেখে আমি প্রত্যেকটা রুমের ঝুল ভালো করে ঝেড়ে নিয়েছি যতটা আর কি পারা যায়।
ভাবছি মনে মনে যে একদিন ভিডিও করব না, সেই দিন শুধু ঘর দুয়ার আর কি একটু ভালোভাবে পরিষ্কার করব। ভিডিও করলে কোনো কাজ আর কি ঠিকঠাকভাবে করা সম্ভব হয় না। আর ভিডিও করতে গেলে খুঁটিনাটি অনেক কিছুই করা যায় না, আর নিজের মনের মতো কাজগুলোকেও করা যায় না। তো ভাবছি যে একদিন ভিডিও অফ রেখে সেই দিন সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে নিব। তো এরপর কিন্তু আমি টেবিল মুছে নিয়েছি, আর এই তো এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমার ভিডিওগুলো আমাকে নিজেকে একা হাতে করতে হয়, স্কুলে থাকে আর বড় ছেলে স্কুলে চলে যায়, আর আমাকে ভিডিও করে দেওয়ার জন্য বাসায় সেরকম কোনো লোক নেই। তো ভিডিও করতে দেখা গেছে অনেক অসুবিধা হয়, তবুও চেষ্টা করি নিজের মতো করে একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না এই চ্যানেল দিয়ে কোনো দিনও আমার স্বপ্ন পূরণ হবে কি না, আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো কি না, তবুও চেষ্টা করে যাচ্ছি। যদি আল্লাহ তাআলা সহায় হন, নিশ্চয়ই একদিন হতে পারবে আমার স্বপ্ন পূরণ আর কি, হতে পারে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমি চালিয়ে যাব, যতটুকু পারি ততটুকু ভিডিও দিয়ে দেখি তারপর কি হয়। তো মোটামুটিভাবে অনেক কিছুই কিন্তু আমি মুছে নিয়েছি। ফ্রিজটা মুছে নিয়েছি, মিনি শোকেসটা সুন্দরভাবে মুছে নিয়েছি। এগুলোর উপরে কেমন একটা ধোয়াটে ধোয়াটে ভাব হয়। আর আমার মনে হয় এই সব কিছু আর কি বেশি অতিরিক্ত নোংরা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে অতিরিক্ত গরমে অল টাইম ফ্যান ছাড়া থাকে, আর এই ফ্যানের বাতাসে বাইরের যে কালো ধোঁয়াটা টেনে নিয়ে আসে এজন্য। তো সব কিছুই ভালোভাবে আর কি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো গোছানোর সময় খেয়াল করলাম যে এখান থেকে একটা স্যুপের চামচ আমি বের করেছিলাম সেদিন আপনাদের ভাইয়াকে স্যুপ দেওয়ার সময়, তো সেটার জায়গা মতো রাখা হয়নি, তো সেটাও রেখে দিলাম। এখন কিন্তু সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আর আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিস, সেটা হোক সবচেয়ে কম দামি, হোক সবচেয়ে আর কি ছোট, সেটাও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এই ফাঁকে ঘর গোছানোর সময় আমার শাশুড়ি আম্মু আমাকে নিচে ডাক দিল। সে আমাকে ডেকে বলল, তোর আব্বু অনেকগুলো মাছ এনেছে, ইলিশ মাছ, তো এগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দে। তো আমি গিয়ে দেখি আব্বু 16টা ইলিশ মাছ এনেছে। তো 16টা ইলিশ মাছ আর কি মাঝারি সাইজের। একটা মাছে আমাদের একদিনে হবে না, মানে 2টা মাছে আমাদের একবেলায় 2টা মাছ লাগবে। যেহেতু আমরা সদস্য সংখ্যা বেশি, হাইয়েস্ট আর কি আমার আন্দাজ মতো একটা মাছে 7 পিস করে হবে এরকম। তো সেই মাছগুলোকে ভালো করে ফুলকাটা ছাড়িয়ে গলার মধ্য থেকে রক্ত বের করে পানি দিয়ে ভালো করে ধুয়ে 2টা মাছ একসাথে করে আমি এরকম 7-8টা পোটলা করে নিয়েছি। আর এই তো সেই পোটলাগুলোকে আমি রাখার জন্য প্রথমে আমি ফ্রিজে জায়গাই ছিল না, তো দুধের বোতলগুলো একটা ড্রয়ারে রেখে এই তো জায়গা করে নিয়েছি অনেকগুলো মাছ। আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে এখন বড় একটা ইলিশ মাছ খাওয়া একদম স্বপ্নের মতো হয়ে গেছে। আপনাদের ভাইয়া তারপর আমার শ্বশুর আব্বু অনেক দিনে গিয়েছিল বড় একটা ইলিশ মাছ কেনার জন্য, তো গিয়ে দেখে এত চড়া দাম, তারপর তারা ফিরে এসেছে। আর আমার বাচ্চারা একটু ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই 2টা মাছই পছন্দ করে, আর এই 2টা মাছেরই দাম প্রচুর পরিমাণে। তো ওদেরকেও তো খাওয়াতে মনে চায়, আর ওদেরকে খাওয়ানোর জন্যই ওর দাদু অনেক চেষ্টা করে যতটুকু তার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কেনার। তো ওর দাদু গিয়েছিল কিনতে, তো আজকে নাকি দেখলো যে প্রতিদিনের তুলনায় 200-100 টাকা কম, সেই জন্য আজকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তবে আর কি একটা 1 কেজি এরকম পরিমাণ একটাও নেই, 2টা মিলে 1 কেজির বেশি এরকম এনেছে। তো কয়েক কেজি মাছ এনেছে, বলতে গেলে মনে হয় 8 কেজি না 9 কেজি না 10 কেজি এরকম। আসলে সঠিক তথ্যটা এখন পর্যন্ত আব্বুর কাছ থেকে আমার জানাই হয়নি, তবে আব্বু বাজার থেকে এসে বলেছিল যে আজকে মাছের দাম 200-100 টাকা কম দেখে আমি অনেকগুলো কিনেছি, তবে মাছ এনেছিল 17টা। আমি কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, বেশ অনেক দিন চলে যাবে। আর আমার মনে হয় কি, যেই জিনিসের দাম কম সেই জিনিসটা খাবো না, না খেলে কি হবে, এমন তো নয় যে ওটা না খেলে বাঁচবো না, অনেক কিছু হয়ে যাবে, খাবো না ওটা। কিন্তু আমার শ্বশুর আব্বু একদমই মানতে চায় না, সে একদম মানতে নারাজ। আসলে তার মনে হয় তার নাতি নাতনি খেতে চেয়েছে আর সে খাওয়াতে পারবে না, এটা আর কি হতেই পারে না। এই জন্য আর কি বড় মাছ আনতে পারেনি, কিন্তু মাঝারি সাইজের অনেকগুলো মাছ এনে দিয়েছে। আমার 2 ছেলে ইলিশ মাছ ভীষণ পছন্দ করে, আমার দেবরের 2 মেয়ে অনেক পছন্দ করে, তো ওদের জন্যই আর কি আনা।
এখন আমাদেরও আর কি স্বপ্নের মতো হয়ে গেছে ইলিশ মাছ খাওয়া। জানি না যে আল্লাহ কতদিন এরকম খাইয়ে পরিয়ে রাখবেন, আল্লাহ তালাই ভালো জানেন। দিন আর কি বাজারের যে অবস্থা হচ্ছে আর কি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আল্লাহ জানে যে কী অবস্থা হবে। তো এরপর কিন্তু মাছগুলোকে সুন্দরভাবে গুছিয়ে তারপর চলে এসেছি মেয়ের রুমে। আজকে আর অথই নিজের রুমটা গুছিয়ে যেতে পারেনি, উঠতেই দেরি করে ফেলেছে। মানে ওর পড়া তো 8টায়, ও উঠেছে 7:30টায়, উঠে ব্রাশ করে খেয়ে রেডি হয়ে তারপরও চলে গিয়েছে। আর তারপর আজকে ওর রুমটা আমি গুছিয়ে দিলাম। আসলে প্রতিদিন ওর বেডটাও গুছিয়ে যায়, তারপর হচ্ছে আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে মুছে নেই। তো এরপর শুধু বেড গুছালেও তো হয় না, একটু আশপাশটা মুছতে হয়। দেখা গেছে চুল আমি যেখানেই ঝাড়া দিই সেইখানেই চুল, সব জায়গায় চুল পড়ে একদম একাকার অবস্থা। আর এই চুল আমার কাছে এতটা বিরক্ত লাগে, সব কিছুতেই চুল পাই। ফ্লোর ঝাড়ু দেওয়ার সময় ময়লার তুলনায় চুলের পরিমাণ বেশি থাকে। তো এরপর একটু ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল হালকাভাবে ঝাড়া দিয়ে আমি ফ্লোরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। এই ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি। আসলে সব কিছু শেয়ার করতে গেলে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত তাহলে ঘন্টার পর ঘন্টা হবে ভিডিওর সময়ের পরিমাণ, আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, আপনাদের পক্ষে দেখাও সম্ভব না। তো এই তো আমি কিন্তু ছেলের পরীক্ষা নিচ্ছিলাম, ফাঁকে আবার লিখতে দিয়েছিলাম প্রশ্ন করে, তো ও কিন্তু আমাকে লিখে দিয়েছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখুন সুন্দরভাবে কিন্তু সব কিছু লিখে রেখে এখানে চলে গিয়েছে নিচে। তো আমি হচ্ছে এখন সব কিছু গুছিয়ে নিচে চলে যাব। এই তো দেখুন ও পরীক্ষা দিয়ে এসেছে 12টার সময়, আর আমি কিন্তু ওকে লিখতে দিয়ে গিয়েছিলাম। তো ফাঁকে এসে আবার একটু ভিডিও করে নিলাম। আর এই রুমটা গোছানোর সময় ভিডিও করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো এটা অফ ক্যামেরাতেই আমি গুছিয়ে নিয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব